স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমাদের ষড়ঋতুর এই বাংলাদেশে গ্রীষ্মের খরতাপে যখন প্রকৃতি অতিষ্ঠ, যখন আমপানের মতো কালবৈশাখীর ঝড়ে প্রকৃতি লণ্ডভণ্ড, যখন মাত্রাতিরিক্ত খরতাপে প্রকৃতি ফেটে চৌচির, তখন শান্তির বারিধারা নিয়ে আগমন ঘটে এই ষড়ঋতুর অন্যতম একটি ঋতু বর্ষা। প্রাণের আনন্দ নিয়ে প্রকৃতিতে আগমন ঘটে বর্ষার। এই বর্ষার রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো, আমরা ইতোমধ্যে বাংলা ব্যাকরণের অধ্যায় 1 শেষ করেছি। প্রথম পরিচ্ছেদে ভাষা, দ্বিতীয় পরিচ্ছেদে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। কয়েকটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি শেষ হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি। এখানে ধ্বনিতত্ত্বের উপরে আগেও ক্লাস হয়েছে। আজকে আমরা আমাদের ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ ও অঘোষ ধ্বনি রয়েছে, এগুলো সম্পর্কে অবগত হব। আমরা বিষয়টি এর আগেও পড়েছি। আজকে আরেকটু পরিষ্কার ধারণা নিব এর উপরে। তো দেখো, আমরা আগেই বলেছি আমাদের যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, আমাদের ব্যঞ্জন বর্ণ 39টি, এর প্রথম 25টিকে বর্গীয় ব্যঞ্জন বলা হয়। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে যে এটাকে বর্গীয় ব্যঞ্জন কেন বলা হয়? বর্গীয় ব্যঞ্জন বলার কারণ হলো বর্গাকারে সাজানো হয়েছে তাই। যেমন তোমরা ছোটবেলায় গণিতে শিখেছ যে 25 জন সৈনিককে যদি বর্গাকারে সাজানো হয়, তাহলে প্রত্যেক লাইনে কয়জন সৈনিক থাকবে, তাই না? তো আমাদের এই আজকের এই ক্লাসেও এই বিষয়টা ঠিক একই। তোমরা যদি কোনো কমেন্ট বক্সে প্রশ্ন করো, তাহলে উত্তর পাবে। দেখো, আমরা দেখেছি যে বর্ণগুলো একটু লিখে ফেলি। দেখো, উপরে একটু জায়গা রেখে লিখব, কারণ উপরে আমরা আরও বিষয়গুলো লিখব। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ এবং ম। এই যে আমরা 25টি বর্ণ লিখেছি, এই 25টি বর্ণ দেখো, আমরা প্রত্যেক লাইনে বা প্রত্যেক সারিতে 1, 2, 3, 4, 5টি করে বর্ণ লিখেছি। তো লাইন সংখ্যা আছে কয়টি? দেখো, 1, 2, 3, 4, 5। আমরা 5টি করে বর্ণ লিখেছি প্রতি সারিতে, প্রতি লাইনে, এবং এখানে লাইন সংখ্যা আছে 5টি। তো আমরা যদি এটাকে রো এবং কলামে সাজিয়ে ফেলি, দেখো, তাহলে বিষয়টা এরকম হয় অনেকটা, যে আমরা যদি এখন এটাকে দেখো সাজিয়ে ফেলি,
তাহলে এভাবে সাজানো যায়। আচ্ছা, আমরা সাজিয়ে ফেলেছি। দেখো এখানে আমরা যখন ধ্বনি উচ্চারণ করি তখন কিন্তু আমাদের বাতাস বের হয় মুখ থেকে। দেখো আমরা যদি এভাবে একটু ট্রাই করি, ক খ, ক উচ্চারণ করতে গেলে দেখবে যতটুকু বাতাস তোমার মুখ থেকে বের হচ্ছে, খ উচ্চারণ করতে গেলে কিন্তু তার চাইতে আরেকটু বেশি বাতাস বের হয়। এটা যন্ত্রপাতি ছাড়াই তুমি তোমার মুখের সামনে এভাবে হাত দিয়ে যদি উচ্চারণ করো তাহলে দেখবে তোমার এই আঙ্গুলগুলোতে ক উচ্চারণ করলে যতটুকু বাতাস ধাক্কা দিচ্ছে, খ উচ্চারণ করতে গেলে তার চাইতে অনেক বেশি বাতাস তোমার আঙ্গুলে অনুভব করতে পারবে। তো দেখো আমাদের এই ফুসফুস তাড়িত বায়ু এটা মুখ থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার সময় আমরা কিছু কৌশল অবলম্বন করি। এই কৌশল থেকেই ধ্বনি সৃষ্টি হয়। সরাসরি যদি বাতাস বের করে দেই আমরা তাহলে কিন্তু কোনো ধ্বনি সৃষ্টি হয় না। হ্যাঁ, তো আমরা প্রথমেই বলতে চাচ্ছি যে এই যে বাতাস বের হয়, কোনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস কম বের হয়, আবার কোনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস বেশি বের হয়। আমরা কি বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা সৃষ্টি হয়েছে? দেখো আমরা এই ক উচ্চারণ করতে গেলে যতটুকু বাতাস বের হয়, খ উচ্চারণ করতে গেলে কিন্তু তার চাইতে বেশি বাতাস বের হয়। আবার গ উচ্চারণ করতে গেলে বাতাস যতটুকু বের হয়, ঘ উচ্চারণ করতে গেলে বাতাস তার চাইতে বেশি বের হয়। তো এটাকে আমরা বলতে পারি নিঃশ্বাস সংযোজিত হওয়া বা নিঃশ্বাস বের হওয়া। কোনোটা জোরে বের হয়, কোনোটা আস্তে বের হয়। হ্যাঁ, তো এই নিঃশ্বাস আমরা যে দেখো নিঃশ্বাস যদি আমরা লিখি, নিঃশ্বাস, নিঃশ্বাস জোরে, নিঃশ্বাস জোরে সংযোজিত, সংযোজিত, সংযোজিত হয়। আবার কোনোটায় জোরে সংযোজিত হয় না বা তুলনামূলক আস্তে সংযোজিত হয়। হ্যাঁ, জোরে সংযোজিত হয় আর জোরে সংযোজিত হয় না, বা আমরা জোরে সংযোজিত হয় আর আস্তে সংযোজিত হয় বলতে পারি। তাহলে দেখো এই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই প্রথমটাকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলছি। প্রথমটাকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলছি। কেন অল্প প্রাণ ধ্বনি বলছি? কারণ ক বলতে ওই নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। হ্যাঁ, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, হয় না। এজন্য এটাকে অল্প প্রাণ ধ্বনি বলছি। অল্প প্রাণ, এই আমরা অল্প প্রাণ ধ্বনি বলছি। কেন অল্প প্রাণ ধ্বনি বলছি? যে এই ধ্বনি উচ্চারণ করতে গেলে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। নিঃশ্বাস জোরে সংযোজিত না হওয়ার কারণে আমরা এই ককে কি বলছি? অল্প প্রাণ ধ্বনি বলছি। ককে অল্প প্রাণ ধ্বনি বলছি। তো এখন এই এরপরে খ উচ্চারণ করতে গেলে নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, এই জন্য এটাকে আমরা মহাপ্রাণ ধ্বনি বলছি। মহাপ্রাণ ধ্বনি বলছি। তাহলে এই খ উচ্চারণ করতে গেলে ধ্বনি জোরে সংযোজিত হয়, নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। খ উচ্চারণ করতে গেলে এই কতে যতটুকু বাতাস বের হয়, খতে তার চাইতে বেশি বাতাস বের হয়। সহজ কথা, এই যে আমরা বললাম ক খ, তুমি নিজে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখি তো আমাদের কোনো প্রশ্ন এসেছে কিনা। যদি প্রশ্ন এসে থাকে তাহলে সাথে সাথে অ্যান্সার পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কমেন্টস লেখা আছে, নাইস স্যার। হ্যাঁ, আমি তোমরা যারা
ক্লাস দেখছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা প্রস্তুত আছি। দেখা যাক। না, এই মুহূর্তে কোনো প্রশ্ন আমাদের নেই, যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব। তো দেখো, আমরা অল্প প্রাণ বলছি। কেন অল্প প্রাণ বলছি? এটা উচ্চারণ করতে বাতাস তুলনামূলক কম বের হয় বা নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, আর এটাই নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা বাতাস বেশি বের হয়। আবার গ উচ্চারণ করতে গেলেও একইভাবে, গ উচ্চারণ করতে গেলেও কিন্তু বাতাস কম বের হবে বা নিঃশ্বাস জোরে সংযোজিত হবে না। হ্যাঁ, যেহেতু নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাই এটাকেও আবার আমরা অল্প অল্প প্রাণ ধ্বনি বলছি। আবার ঘ উচ্চারণ করতে গেলে বাতাস আবার জোরে সংযোজিত হয়, এজন্য এটাকে আমরা মহাপ্রাণ ধ্বনি বলছি। আচ্ছা, আর উ উচ্চারণ করতে গেলে বাতাস নাক দিয়ে বের হয়, এজন্য এটাকে আমরা নাসিক্য ধ্বনি বলছি। যেহেতু নাক দিয়ে বাতাস বের হয়, বাতাসটা মুখের ভেতরে বাধাপ্রাপ্ত হয় এবং বাতাসটা বের হয়ে যায় নাক দিয়ে। যেহেতু নাক দিয়ে বাতাস বের হয়, তাই এগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলছি। তো দেখো, আসলে এই একই বৈশিষ্ট্যের 5টি ধ্বনি রয়েছে: ক, চ, ট, ত, প। মুখের জড়তা দূর করার জন্য তোমরা বারবার এটি উচ্চারণ করবে, তাহলে দেখবে মনেও থাকবে এবং জড়তা কেটে যাবে। কচটত প। দেখো, আমার সাথে বলার চেষ্টা করো। কচটত প। ক, চ, ট, ত, প। কচটত প। এরপরে রয়েছে, দেখো, খ, ছ, ঠ, থ, ফ। খচটত ফ। কচটত প, খচটত ফ। গ, জ, ড, দ, ব। গজটত ব। ঘ, ঝ, ঢ, ধ, ভ। ঘজটত ভ। উ, ইয়, ন, ন, ম। কি আছে বলো? উ, ইয়, ন, ন, ম। যদিও সম্প্রতি আমরা জেনেছি যে এই ইয় এবং মূর্ধন্য ন, এই দুটা এখন আর ধ্বনি হিসেবে নেই। এটা এই দন্ত ন, মানে ন ধ্বনি একটাই বাংলা ভাষায়, সেখানে মূর্ধন্য ন এবং দন্ত ন দুইটা আমরা উচ্চারণ একই রকম করে থাকি। আর ইয়, এটাও আসলে কোনো ধ্বনি না, এটা নাসিক্য চিহ্ন আমাদের যে আরও কয়েকটা রয়েছে, এগুলো দিয়েই আমরা নাসিক্য উচ্চারণ করতে পারি। দেখো, এরপরে আমরা আগে বলেছি যে এই যে আমাদের স্বরতন্ত্রী রয়েছে, এইখানে স্বরযন্ত্র দেখবে অনেকের গলায় একটু উঁচু থাকে, তাই না? ছেলেদের একটু বেশি থাকে সংখ্যায় এবং তুলনামূলক বা সংখ্যায় কম মেয়েদের থাকে। তবে স্বরযন্ত্রটা কিন্তু সবার মধ্যেই আছে, সবার গলাতে এখানে স্বরযন্ত্র আছে, কিন্তু এটা কারোটা দেখা যায় স্বাস্থ্যগত কারণে, আবার কারোটা স্বাস্থ্যগত কারণে দেখা যায় না। তো এই যে স্বরযন্ত্র রয়েছে, এই স্বরযন্ত্রের ভেতরে রয়েছে স্বরতন্ত্রী। এটার ভেতর দিয়ে যখন বাতাস বের হয়, এটা অনুরণিত হয়, কাঁপে। হ্যাঁ, তো এখন দেখো, এই যে ধ্বনিতে বাতাস, মানে আমাদের এই স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, আর কিছু কিছু ধ্বনিতে বাতাস আমাদের স্বরতন্ত্রী কম অনুরণিত হয়। তো যেটায় বেশি অনুরণিত হয় আর যেটায় কম অনুরণিত হয়, এই অনুরণনের দিক থেকে আমরা ঘোষ এবং অঘোষ, তোমরা মনে রাখবে যে অঘোষ আগে না ঘোষ আগে, মনে রাখার একটা পদ্ধতি আমি বলে দেই। সেটা হলো, দেখো, স্বরবর্ণ শুরু কি দিয়ে? নিশ্চয়ই অ দিয়ে। তো অ দিয়ে যদি স্বরবর্ণ শুরু হয়, অ, আ, ই, তো দেখো ঘোষত্ব শুরু কিন্তু অ দিয়ে, মানে অঘোষ। আবার প্রাণত্ব শুরু কিন্তু অ দিয়ে, দেখো, অল্প প্রাণ মানে অ দিয়ে। স্বরবর্ণ শুরু অ দিয়ে, তাই তোমার মনে রাখার জন্য বলতে পারো যে অ দিয়েই ঘোষত্ব শুরু, প্রাণত্ব শুরু, মানে অঘোষ প্রথম, তারপরে ঘোষ, মনে রাখার জন্য। তো এখন দেখো, এই অঘোষ ধ্বনি হলো যেগুলো উচ্চারণে আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় না।
সেটাকে আমাদের পাঠ্যপুস্তকে বলা হয়েছে যে অঘোষ ধ্বনি। তো আমি এটার সাথে ব্যক্তিগতভাবে দেখো বলতে চাই যে আসলে অনুরণন ছাড়া কোনো ধ্বনি সৃষ্টি হয় না, যেহেতু তাই কম অনুরণিত হয়, এগুলো আসলে কম অনুরণিত হয়, এতই কম অনুরণিত হয় যে যেটাকে বলা হয়েছে অনুরণিত হয় না। অনুরণন মানে কম্পন, হ্যাঁ। আর এগুলোতে বেশি অনুরণিত হয়, যে জন্য এগুলোকে বলা হয়েছে ঘোষ ধ্বনি। এবং আরও মজার বিষয় হলো যে দেখো এই যে 25টা ব্যঞ্জন একসাথে, এই 25টি ব্যঞ্জনকে আমরা বর্গীয় ব্যঞ্জন বলতে পারি। বর্গীয় ব্যঞ্জন কেন বর্গীয় বলবো, আমরা আলোচনার শুরুতেই বলেছি যে যেহেতু ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বর্গাকারে সাজানো হয়েছে। যেহেতু বর্গাকারে সাজানো হয়েছে তাই এগুলোকে বর্গীয় ব্যঞ্জন বলা হয়। এখন দেখো এর তো আমার উচ্চারণ স্থান আছে, তাই না? তোমরা ইতিমধ্যে জেনেছ যে আমরা একই ছকে এটার উচ্চারণ স্থানটাও দেখাতে পারি। যেমন দেখো এটা হলো কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি। তারপর আছে তালব্য ধ্বনি, দেখো তালব্য ধ্বনি। এরপরে আছে মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। সে দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি। সে ওষ্ঠ ধ্বনি, ওষ্ঠ ধ্বনি। হ্যাঁ, তো এখন দেখো এটা হলো উচ্চারণ স্থান, আমরা এটাকে লিখতে পারি উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান। এর সাথে আমরা আরেকটু যোগ করে নিতে পারি যে এদিকে দেখো উচ্চারণ স্থান, এর সাথে কিন্তু আমরা এদিকে কণ্ঠনালীয় ধ্বনি হ, এটা কিন্তু বর্গের বাইরে, হ্যাঁ, বর্গের মধ্যে না। তালব্য স, এই যে উচ্চারণ স্থান তালু, তাই মূর্ধন্য স উচ্চারণ স্থান মূর্ধা, তাই আবার এই দন্ত স উচ্চারণ স্থান দন্ত, এই দন্তমূলীয়, এই জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি, এখানে কিছু নেই। তো এগুলোকে উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়, উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়। এটা কিন্তু বর্গের বাইরে, যে কারণে আমরা দেখো কোনোভাবেই কিন্তু আমরা কোনোটায় দাগ মিশাইনি, এই কারণে যে এটা কিন্তু বর্গের বাইরে অবস্থিত, হ্যাঁ, বর্গের বাইরে। তো এই যে আমরা লিখেছি, দেখো আমরা যদি এখন একটা প্রশ্ন করি বর্গীয় অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি, তাহলে উত্তর আসবে এইটা। দেখো এটার বৈশিষ্ট্য আমরা কি কি পাচ্ছি। আমরা যদি বলি বর্গীয়, বর্গীয় মানে কিন্তু এই ক থেকে দেখো এই ম পর্যন্ত, এইটা কিন্তু বর্গীয় ধ্বনি, হ্যাঁ, এই ক থেকে এই যে ম পর্যন্ত এটা হলো কি বর্গীয় ধ্বনি, হ্যাঁ। বর্গীয় ধ্বনি মানে আমাদের ব্যঞ্জন বর্ণ যে 39টা রয়েছে, এখান থেকে আমরা ম পর্যন্ত যখন বর্গীয় বলবো তখন কিন্তু ম পর্যন্ত তোমার বাউন্ডারি, এই মর বাইরে আর তোমাকে চিন্তা করতে হবে না। বর্গীয় বলা মানেই হলো তোমাকে ক থেকে ম পর্যন্ত চিন্তা করতে হবে। আচ্ছা, চিন্তা করলাম বর্গীয় বলাতে ম পর্যন্ত লিমিটেশন হয়ে গেল। এরপরে যদি বলি অঘোষ, তাহলে তোমাকে এই যে আমরা কলাম বানিয়েছি, প্রথম দুইটার মধ্যে তোমাকে এইটা আমরা যদি নাম্বারিং করি একটু দেখো, 1 2 3 4 5, যদি আমরা নাম্বারিং করি, নাম্বারটা যদি বড় করে লিখি না, 1 2 3 4 5, তাহলে দেখো এই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হলো 5 নম্বর, 1 নম্বর। আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো 2 নম্বর, এই পর্যন্ত এটা হলো 3 নম্বর, এই পর্যন্ত এটা হলো 4 নম্বর, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো কি
5 নম্বর। তো এখন মনে রাখার জন্য এটা আসলে তাহলে দেখো এই কচটত প এটা হলো বর্গীয় অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। কি বর্গীয় অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলো ক চ ট ত প মানে কচটত প। এবার বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো হলো খ ছ ঠ থ ফ মানে খচটত ফ খচটত ফ। বর্গীয় অঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো খ ছ ঠ থ ফ অর্থাৎ খচটত ফ। একইভাবে বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলো গ জ ড দ ব। দেখো গ জ ড দ ব অর্থাৎ গজটত ব। কি গজটত ব। বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হলো গজটত ব। বর্গীয় ঘোষ অল্পপ্রাণ গজটত ব। এরপরে বর্গীয় ঘোষ মহাপ্রাণ ঘজটত ভ। ঘ ঝ ঢ ধ ভ। সবচেয়ে বেশি বাতাস একেবারে এই কয়েকটা বললে দেখবে তোমার পেট ফাঁকা হয়ে গেছে পুরোটা। ঘজটত ভ। কি বলতে হবে? ঘ ঝ ঢ ধ ভ ঘজটত ভ। ঘ ঝ ঢ দ ভ ঘজটত ভ। এভাবে যদি কয়েকবার প্র্যাকটিস করো তোমার মুখের জড়তাও কেটে যাবে এবং মনেও থাকবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো যে বর্গীয় ঘোষ মহাপ্রাণ এই 5টি ধ্বনি দেখো ঘ ঝ ঢ ধ ভ মানে বর্গীয় ঘোষ মহাপ্রাণ ঘজটত ভ। হ্যাঁ, এখন যদি আমরা এই যে উচ্চারণ রীতি এটার সাথে যদি স্থানটাকে যোগ করি, দেখো বর্গীয় মানে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতি এর সাথে যদি উচ্চারণ স্থানটা একসাথে যোগ করি তাহলে দেখো কি দাঁড়ায়? বর্গীয় অঘোষ অল্পপ্রাণ কণ্ঠধ্বনি ক। বর্গীয় অঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি এই যে তালব্য ধ্বনি দেখো চ। বর্গীয় অঘোষ হ্যাঁ মূর্ধন্য ধ্বনি এই যে ট। বর্গীয় অঘোষ অল্পপ্রাণ দন্তধ্বনি ত। যদি বলি বর্গীয় অঘোষ অল্পপ্রাণ তো সবগুলোই অল্পপ্রাণ। এখন অল্পপ্রাণের ভিতরে আবার এটা ওষ্ঠ, এটা তালব্য, এটা দন্ত, মূর্ধন্য, তালব্য। এভাবে যদি প্রশ্ন করা হয় যে বর্গীয় ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি কোনটি, একটাই কিন্তু বর্গীয় ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি। বর্গীয় ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি এটা কিন্তু বর্গীয় ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনিটা কিন্তু এই যে দেখো আমরা ইন্ডিকেট করেছি। এটার বৈশিষ্ট্য কি কি দেখো? এটা বর্গীয় ধ্বনি, এটা ঘোষ ধ্বনি, এটা অল্পপ্রাণ ধ্বনি, এটা তালব্য ধ্বনি। তাহলে দেখো 1 2 3 4 এই ধ্বনিটার 4টি বৈশিষ্ট্য আমরা পেয়েছি জয়। কি পেয়েছি? 1 নম্বরে এটা বর্গীয় ধ্বনির অন্তর্ভুক্ত, 2 নম্বরে এটা ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত, 3 নম্বরে এটা একটা অল্পপ্রাণ ধ্বনি, 4 নম্বরে এটার উচ্চারণ স্থান হলো তালু। তাহলে আমরা বলতে পারি বর্গীয় ঘোষ দেখো বর্গীয় ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি। বর্গীয় দেখে আমাদের কাছে কোনো প্রশ্ন জমা হয়েছে কিনা, যদি প্রশ্ন জমা হয় সেই ক্ষেত্রে আমরা সেই প্রশ্নটার উত্তর দিব। না, এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আমরা পাইনি। তো দেখো একজন লিখেছেন নাইস স্যার, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ স্যার, সুন্দর স্যার। আচ্ছা, একজন লিখেছে স্যার ওষ্ঠধ্বনি কাকে বলে? একজন ছাত্র জিসান আহমেদ তুমি লিখেছো যে ওষ্ঠধ্বনি কাকে বলে। চমৎকার প্রশ্ন, তোমাকে ধন্যবাদ জিসান আহমেদকে ধন্যবাদ যে তুমি ওষ্ঠধ্বনি কাকে বলে এটা প্রশ্ন করেছো। দেখো যে ধ্বনি উচ্চারণ করার সময় দুটো ঠোঁট ব্যবহৃত হয়, বাতাস বন্ধ হয়। দেখো প বলার আগেই কিন্তু প্রস্তুতিমূলক হিসেবে আমরা 2 ঠোঁট বন্ধ করছি। প ফ ব দেখো আমার ঠোঁট লক্ষ্য করো যে আমরা
প বলার পূর্বেই দুই ঠোঁট বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, প ফ অর্থাৎ দুই ঠোঁট থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, হ্যাঁ, সেটাকে ওষ্ঠধ্বনি বলে। ও আরেকটা বিষয় হলো ওষ্ঠ হলো উপরেরটাকে ওষ্ঠ বলে, নিচেরটাকে অধর বলে, ওষ্ঠাধর। তবে আমরা সাধারণ অর্থে ঠোঁট বলতে দুটোকেই বুঝি। হ্যাঁ, ওষ্ঠ বলতে আমরা দুটোকে বুঝে থাকি, যদিও নামের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, উপরেরটা হলো ওষ্ঠ, নিচেরটা অধর, দুটাকে মিলে একসাথে বলা হয় ওষ্ঠাধর। হ্যাঁ, তো এখন এই যে যে আমাদের ঠোঁট থেকে বা ওষ্ঠ থেকে যে ধ্বনি উচ্চারণ হয় সেটাকে বলা হয় ওষ্ঠধ্বনি। দেখো, ওষ্ঠধ্বনি হলো প, ফ, ব, ভ, ম, এগুলো হলো আমাদের ওষ্ঠধ্বনি। তো জিসান আহমেদকে ধন্যবাদ যে তুমি ওষ্ঠধ্বনি কাকে বলে জিজ্ঞাসা করেছো। এরকম আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলো করবে, যাতে করে আমাদের এই আলোচনাটা প্রাণবন্ত হয় এবং আমরা এখান থেকে শিখতে পারি। তাহলে দেখো, এই যে ধ্বনিগুলো রয়েছে এই ধ্বনিগুলো আমাদের আমরা যদি বলি যে বর্গীয়, ঘোষ, মহাপ্রাণ, দন্তধ্বনি, তাহলে কিন্তু ধ হবে। দেখো, বর্গীয়, ঘোষ, মহাপ্রাণ, দন্তধ্বনি, তাহলে এটার এটা হবে কি ধ। আবার যদি বলি বর্গীয়, ঘোষ, অল্পপ্রাণ, মূর্ধন্য ধ্বনি, তাহলে কিন্তু দেখো ড, ডতে কি, ডতে ডাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে দেখো, এই আমাদের যে বর্গীয় ধ্বনিগুলো এগুলোকে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং উচ্চারণ স্থান অনুযায়ী যে শ্রেণীবিভাগ আমরা দেখলাম, এখান থেকে আমরা খুব সহজেই এই আমাদের ধ্বনিগুলো আমরা নির্ণয় করতে পারবো। আরেকটা বিষয় আছে, দেখো, এই যে আমরা সামনে লিখেছি কণ্ঠনালীয় ধ্বনি হ, হ্যাঁ, এটা এরপরে আছে দেখো তালব্য স। হ্যাঁ, এটার নাম হলো তালব্য স। কারণ হলো এটা উচ্চারণের সময় স বাতাসটা তালুর সাথে ঘষা লাগে বা তালুর দিকে চলে যায়, এই জন্য এটাকে তালব্য, তালু থেকে জাত, এজন্য এটাকে বলা হয় তালব্য। তোমরা এক কথায় প্রকাশেও পড়েছ, তালু থেকে জাত, এক কথা হলো কি তালব্য। তাহলে তালব্য স, এটা হলো মূর্ধন্য, দেখো মূর্ধা থেকে উচ্চারিত হয়, মূর্ধন্য স। অনেকে এটাকে পেট কাটা স বলে, আসলে এটা মূর্ধন্য স। হ্যাঁ, এক সময় বলা হতো যে হাঁটু ভাঙা দ, হ্যাঁ, পেট কাটা স, এগুলো কোনো এক সময় বলা হতো। এখন আর এটা প্রচলিত নেই। এখন আমরা বলি তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। অনেকে দন্তের স বলো তোমরা, আসলে দন্তের স না, এটা হলো দন্ত স। হ্যাঁ, এটাকে অনেকে মূর্ধন্য বলে, আমি শুনেছি অনেক ছাত্ররাই বলে, এখন হয়তো কেউ বলে না, তোমরা সবাই হয়তো এখন শুদ্ধ করে বলো মূর্ধন্য ন, দন্ত ন, তেমনিভাবে দন্ত স। আমাদের সন্ধি করতে গেলেও কিন্তু এই চারটা মাথায় থাকতে হবে। আমরা এরপরের সামনে খুব শীঘ্রই দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদে চলে যাব। অধ্যায় 2-এর পরিচ্ছেদ 4-এ সন্ধি রয়েছে, তখন দেখবে যে এই শখটি তোমাদের আবার কাজে লাগবে। যদি তোমরা এখন এটি ভালো করে আত্মস্থ করো, এটা যদি শিখে নাও, তাহলে তখন একটু ভেবে নিলেই হবে তখন। আর যদি এখন না শেখো তখন আবার শিখতে হবে। হ্যাঁ, তো যেমন দেখো সন্ধিতে কিন্তু ক, খ, গ, ঘ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসেবে উঁ ব্যবহৃত হয়। আবার চ, ছ, জ, ঝ এগুলোর সাথে যদি চ, ছ এর সাথে এগুলোর সাথে জ, ঝ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি ব্যবহৃত হয় এই বর্গের সাথে, তাহলে কিন্তু ইও ব্যবহৃত হয়। ট, ঠ, ড, ঢ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসেবে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। ত, থ, দ, ধ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসাবে দন্ত ন ব্যবহৃত হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের সন্ধিতেও কাজে লাগবে। হ্যাঁ, এবং দেখো এই যে তালব্য ধ্বনির সাথে তালব্য স, এটাও কিন্তু বিসর্গ সন্ধিতে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আবার দেখো এই ট, ঠ, ড, ঢ
মূর্ধন্য এগুলোর সাথে এই যে ট ঠ এর সাথে মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য স শীষ ধ্বনি এটা ব্যবহৃত হয়। আবার ত থ দ দ এগুলোর সাথে ত ত এর সাথে শীষ ধ্বনি হিসেবে দন্ত স ব্যবহৃত হয়। যেহেতু এগুলোর সাথে এই উচ্চারণ স্থানে মিল রয়েছে, তাই সন্ধিজনিত কারণেও কিন্তু সন্ধির সময় কিন্তু এই সবটা আমাদের কাজে লাগবে। এবং আমাদের এটা কিন্তু হিসাবের বিষয় যে দেখো এই কণ্ঠধ্বনির সাথে নাসিক্য ধ্বনি হিসাবে এটা, তালব্য ধ্বনির সাথে নাসিক্য ধ্বনি হিসাবে এটা, হ্যাঁ, এই প্রত্যেক বর্গের সাথে যে একটা করে নাসিক্য ধ্বনি রয়েছে, এটা ওই বর্গের ব্যঞ্জনের সাথে যুক্ত হওয়ার সময় এই সূত্রগুলো কাজে লাগবে। তো আমাদের এই এছাড়া আরও তো কিছু ধ্বনি রয়েছে, যেমন তরল ধ্বনি বা কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি আছে র, তাড়নজাত ধ্বনি আছে র, র, পার্শ্বিক ধ্বনি আছে ল, অন্তস্থ ধ্বনি আছে অন্তস্থ অ, অন্তস্থ ব, হ্যাঁ। এবং আমাদের যে শীষ ধ্বনি আমরা লিখেছি দেখো, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ্যাঁ। তাহলে এই যে আমাদের বাংলা ভাষায় ধ্বনিগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমরা আরেকটু স্বচ্ছ ধারণা নিব। তোমরা আমার এই ক্লাসের পাশাপাশি তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা যদি একটু দেখো, তাহলে তোমাদের এই বিষয়টি আরও সুন্দরভাবে সহজভাবে তোমরা শিখতে পারবে। এই তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।